ডিজেল দেওয়া হবে। ডিজেল। ডিজেল ওয়াই ছেড়ে দেন না, বলে দেন আমরা নর্থ কোরিয়া হয়ে থাকবো, আমরা স্বাধীন রাষ্ট্র নর্থ কোরিয়া হয়ে থাকবো, আমার কারোর দরকার নাই, কিছু খাওয়ার না থাকলে দরকার নাই, আমরা ভাত টাত কিচ্ছু খাবো না, আমরা ওই গাছের ছাল খাবো। বলেন না, হোয়াট ইজ দ্য প্রবলেম? আমাদেরকে যাদেরকে ভালো লাগবে না, আমরা যারা ভাত টাত খেতে চাই, আমরা দেখবো আমাদের মতন আমরা থাকবো, আপনারা খান। মানে হোয়াট কাইন্ড অফ, আপনার 4000 প্লাস 600 স্কোয়ার কিলোমিটার এর আপনার লেন্থ বর্ডার, ওর সাথে আপনি পাকিস্তানের, ওর সাথে ইজ ভেরি স্মল, আমি আপনার চেয়ে ছোট ওদের সাথে। মায়ানমার সাথে আপনার আজকে যদি কিছু হয় আপনি তো কোথাও যেতেও পারবেন না। ইফ ইন্ডিয়া ওয়ান্টস টু ব্লক ইউ, আপনি কোথাও যেতে পারবেন না। ইউ সি ইটস নট কেন? ইজি। কেন এগুলি কেন? করছেন? পারমাণবিক অস্ত্র তো রয়েছে পাকিস্তানে, সেই পারমাণবিক অস্ত্র নিয়ে এসে বাংলাদেশে ভারতের দিকে মুখ রেখে স্থাপন করার কথা পরামর্শ দিয়ে আসছে আহ, মানে সরকারপন্থী কোনো কোনো বুদ্ধিজীবী, কোনো কোনো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। তো পারমাণবিক অস্ত্র তো আমরা আনতে পারি। সাংঘাতিক বুদ্ধি ওদের, মানে ওদের বুদ্ধি তো স্যালুট করা দরকার। যে সাংঘাতিক বুদ্ধি, যে পাকিস্তানের নিউক্লিয়ার এটা হলো একটা কেক, এই কেকটা নিয়ে আমি আজকে এখানে চলে গেলাম, কালকে ওইখানে চলে গেলাম। ননসেন্স। যারা এসব কথা বলে, আর এটার মুভমেন্ট কি ইটস সো ইজি, এতই সহজ এটার মুভমেন্ট। আই মিন, হ্যাঁ, একটা ওয়ারহেড আপনি হয়তো দিতে পারেন, ওইটার জন্য আপনার একটা মিসাইল লাগবে, আপনি ওইটা হয়তো দিতে পারেন, যে মুহূর্তে আপনি এটা করবেন পৃথিবীতে আর ইন্ডিয়া আপনার জন্য বসে থাকবে নাকি? ইন্ডিয়া আগে আপনাকে মেরে ঠিক করে দেবে। হোয়াট আর ইউ সেইং ইয়ার? ইন্ডিয়ার সাথে আপনি বন্ধুত্ব করবেন না, গাছের ছাল খেয়ে থাকবেন, এইগুলি মানে বাচ্চাদের খেলা নাকি? দেশ আর রাষ্ট্র চালানো অভিজ্ঞতা না থাকলেও চালান যায়, চালাচ্ছে না। আপনার শ্রীলঙ্কায় কমিউনিস্টের প্রেসিডেন্ট আছে, চালাচ্ছে তো, আপনাদের চেয়ে ভালো চালাচ্ছে। আপনাদের তো পশ্চিমা আছে সাথে, আপনাদের চেয়ে ভালো চালাচ্ছে। ওদিকে আপনার নেপাল চালাচ্ছে না, চালাচ্ছে তো, বিকজ ওরা এই ফাইজলামি করে নাই। উনি কালকে দেখলাম আমি যে চিত্রটা, ইট ওয়াজ গুড। ওনার যে হ্যান্ডশেক উইথ দি ইন্ডিয়ান হাই কমিশনার, এগুলি সব ঠিক ছিল, উনি খুব সুন্দর করে কথাবার্তা বলেছেন, দেয়ার স্মাইলস অল অ্যারাউন্ড। কিন্তু আপনার এই সিটিং অ্যারেঞ্জমেন্ট, আই মিন দেখেন, সবকিছু কিন্তু খুব লক্ষণীয়, যে আপনি কাজ কোথায় বসাচ্ছেন, কিভাবে বসাচ্ছেন। আমরা সাধারণত দেখেছি, ধরেন হোয়াইট হাউসে বা অন্য জায়গায়, অন্য গভর্নমেন্ট, ইভেন ইন ইন্ডিয়া উই হ্যাভ সিন, যে প্রাইম মিনিস্টার যে যখন বসেন কারোর সাথে কথা বলেন, ডান দিকে উনি বসেন, ডিস্টেন্সটা কম হয়, তো দ্যাট ভালো করে কথা বলা যেতে পারে। আমাদের তো ডিস্টেন্স এমন হয়েছে, মনে হয় প্রাইম মিনিস্টার ইজ দ্য কিং, এন্ড এই ডান দিকে যারা বসে আছে বা বাম দিকে যারা বসে আছে, এরা সব চাপরাশি। একটু আপনি যখন প্রসঙ্গটি তুললেন, আমি আমি আপনাকে আরেকটু ভালো করে মনে করে দিতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সময় গত 6 এপ্রিল ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি দেখা করলেন, সম্ভবত 5 বা 6 এপ্রিল। তিনি আহ তার ডান পাশেই বসেছিলেন, প্রধানমন্ত্রী ডান পাশে বসেছিলেন। আবার এই ভারতেরই তৎকালীন হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি যখন বসেছিলেন, গেছেন সৌজন্য সাক্ষাৎ করতে এই তারেক রহমান সাহেবের সাথে, তিনি পাশাপাশি বসেছেন। কিন্তু দেশ ত্রিবেদী তাদের চেয়ে যোগ্যতায় স্ট্যাটাসে আরো অনেক উপরে, তিনি পূর্ণ মন্ত্রী পদমর্যাদার, তাকে সামনে বসানো হলো। আমি বুঝলাম না এই পরামর্শগুলো কারা দিচ্ছে বা কাদের পক্ষ থেকে আসছে, এটির কারণ কি? এটি কি আপনার কাছে সিগনিফিকেন্ট মনে হয়? না, এটা সিগনিফিকেন্ট তো অনেকটা হবে, বিকজ আপনি বৈষম্য করছেন তো, আপনি বৈষম্য করছেন। ওরা দেখেন, ইন্ডিয়ান মিডিয়াতে আমি দেখি নাই, ঠিক আছে, কভারেজ, বিকজ দে থট ইট ইজ নট নেসেসারি, এরকম কিছু ইয়ে না এই বৈঠকটা, এটা তো রেগুলার ইস্যু হয়। বাট এখন যখন দি হাই কমিশনার ইজ ইমিডিয়েটলি লেফট ফর দিল্লি, মিটিং করে উনি চলে গেছেন দিল্লি। কেন গেছেন? উনি আর ওনার যারা আছেন মিনিস্ট্রিতে বা প্রাইম মিনিস্টার সবাইকে ব্রিফ করবেন, দ্যাট ওনার সাথে কথা বলে এই জিনিসটা আমি ফিল করেছি, বুঝছি, বিকজ আপনার যে সাইকোলজিক্যাল গেম অলসো এইটার মধ্যে, সাইকোলজি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তবে আমি আপনাকে একটা ঘটনা বলি। জুলফিকার আলী ভুট্টো 1972-তে
সিমলা গেলেন, রাইট? যুদ্ধ জি। হারার পর, যেখানে ওনার মোর দেন 97,000 প্রিজনার্স অফ ওয়ার ছিল ইন্ডিয়ায়, ওই দেশে উনি গেলেন 1972-তে, ওনার মেয়েকে সাথে নিয়ে গেলেন। ইফ ইউ রিমেম্বার, ইফ ইউ রিকল, বেনজির ভুট্টো ওনার সাথে ছিল। ইন্দিরা গান্ধী দিল্লির থেকে সিমলা আসলেন, ভুট্টো সাহেব কোথায় থাকবেন? হি ইজ এ লুজিং কান্ট্রি, হি হ্যাজ লস্ট দ্য ওয়ার, হি হ্যাজ লস্ট হাফ অফ হিজ কান্ট্রি, ঠিক আছে? তারপরে ইন্দিরা গান্ধী এসে করলেন কি, উনি রাজভবনে কোথায়, রাজভবন ওরা গভর্নমেন্ট হাউস অথবা গভর্নর হাউস কে বলে, রাজভবনে উনি কোথায় থাকবেন? শি ইন্সপেক্টেড দ্য রাজভবন, এবং ওনার বেডরুম, স্টাডি, পুরা বেনজির কোথায় থাকবে? উনি কি করলেন? শি ডিড নট লাইক দি অ্যারেঞ্জমেন্ট, ভালো খাট আনা হলো, সব উনি চেঞ্জ করালেন, সোফা টোফা সব চেঞ্জ করালেন ওনার থাকার জন্য। বেনজিরের রুম উনি চেক করলেন, দেখলেন পার্সোনালি। ইন্দিরা গান্ধীর মতন একটা ইন্টারন্যাশনাল লেভেলের, মানে আপনি বুঝতেই পারেন ইন্দিরা গান্ধী কি চিজ। ইন্দিরা গান্ধীর মতন লোক বেনজির ভুট্টোর রুম ঠিক করলেন। তারপরে সে অর্ডার যে ওর জন্য একটা বুক শেলফ নিয়ে আসো, আর বই নিয়ে আসো, কিছু বই ওইখানে দাও। This is the care that a losing country was taking for a president of a country who had lost the war, who had lost half of his country. এইভাবে দেখা, এইভাবে প্রেসিডেন্টস আর এরা কাজ করে, প্রাইম মিনিস্টার্সরা। আপনি বৈষম্য করবেন, এইটাতে তো ইট সেন্ডস এ রং মেসেজ, স্যার, ইট সেন্ডস এ রং মেসেজ। প্লিজ স্যার, আন্ডারস্ট্যান্ড, আপনি এই জিনিসগুলি চেঞ্জ করেন, প্লিজ চেঞ্জ দিস থিংস। আপনি আপনার এই যে ছোটখাটো লোকজন যারা আছে, ছোট মনের লোকজন, ওদের কথায় থাইকেন না। আপনার মন মানসিকতা বড় করেন, আপনার ভিশন বড় করেন, না হলে উই আর ইন ট্রাবল। আই এম টেলিং ইউ, উই আর ইন ট্রাবল। এভরিথিং ম্যাটার্স ইন ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, এভরিথিং ম্যাটার্স। তাহলে যে বৈঠকটি আমরা দেখলাম, মানে সারফেস টুকু যেটুকু আমাদের সামনে যেভাবে উপস্থাপিত হলো, এবং শেখ হাসিনা ইস্যুটাই সেখানে ফোকাসড ছিল, যেটি আমরা বুঝতে পারলাম। আমার প্রথমে যে প্রশ্ন ছিল যে তাহলে শেখ হাসিনা ইস্যুতে কি আসলে সবকিছু আটকে যাচ্ছে, নাকি এটিকে আসলে হাসিনা কার্ড হিসেবে দুপক্ষই ব্যবহার করছে? মূল বিষয়টি কি? হাসিনার কার্ডটার ব্যবহার করার কিছু নাই। হাসিনাকে তো ইন্ডিয়া দিয়ে যায় নাই, হাসিনা তো ওদের গেস্ট। আপনি দিয়ে আসছেন হাসিনাকে ওইখানে। হাসিনা আসবে, এই যে আপনার এরা যে আসলো, রয়ের চিফ, এসপি যারা আসছে, এটা কি কেন আসছে? আপনার এখানে চা খেতে এসেছে? Why did they come? They came on Hasina's issue. ওরা ডিসকাস করতে চায় যে শেখ হাসিনা যেহেতু বলেছেন যে উনি আসবেন, উনার জন্য কি সিকিউরিটি আপনি প্রোভাইড করবেন। আপনি জানেন এসপিজি তো হচ্ছে ওই গ্রুপ যে প্রাইম মিনিস্টারদেরকে, চিফ মিনিস্টারদেরকে বা আরো ভিভিআইপিস দেরকে যারা সিকিউরিটি প্রোভাইড করে, ইন্ডিয়ান এসপিজি যেটা আছে। হ্যাঁ, ওরা কেন আসছে? এটার জন্যই তো আসছে, আপনার সাথে আলাপ আলোচনা। আর আমি তো এই শোতেও বলেছি, গভর্নমেন্ট মাস্ট টক টু দেম, গভর্নমেন্ট মাস্ট টক উইথ ইন্ডিয়া, গভর্নমেন্ট মাস্ট টক উইথ আমাদের হাসিনা হারসেলফ। আপনার প্রতিনিধি গিয়ে আলাপ করা উচিত যে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি এইসব দেখতে আসছে তারা। এটা দেখে গেছে, তারা তাদের মাইন্ডে যা ছিল ওরা নিয়ে চলে গেছে। সো এখন প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে, হাসিনা তো ইজ কামিং। এখনো লোকজন আমাকে বলে বা বাইরে বলে যে উনি আসবেন না, এটা জাস্ট একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। নো, শি ইজ কামিং এন্ড শি উইল ডিসাইড দ্য ডেট, she will tell the Indians when she is coming. এটা হতে পারে that ওদের সাথে আলাপ আলোচনা করে করবেন, but she is coming, and that when she comes, it will be a revolution in this country. একটা সুনামি হবে দেশে। এটা কে বলছে? মোসেন রশিদ বলছে, যে ওনার বিরুদ্ধে আন্দোলন করেছে। That man is today saying that she will come and there will be a tsunami, revolution হয়ে যাবে এই দেশে, দেখবেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বা প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা মিস্টার ডাক্তার জাহেদ তিনি যে সংবাদ সম্মেলন করেছেন,
আজকেই, সেখানে তিনি রয়ের প্রধান পরাগ জৈনর যে বাংলাদেশ সফর, সেই সম্পর্কে তিনি বলেছে এটি দু দেশের মধ্যকার নানান ধরনের লোকজন যাওয়া আসা করে, এটি তারই অংশ। তিনি পাকিস্তান না কোথায় গেছেন, সেখান থেকে বাংলাদেশ সফরে এসেছেন। মানে এটার ভিতরে কোনো স্পেশালিটি নেই, বিশেষ কোনো উদ্দেশ্য বা বিশেষ কোনো কারণ নেই। আর যে তিনজন এসেছে উনি তো চায়নার থেকে এসেছেন, মিস্টার জয়েন্ট কেম ফ্রম চায়না। হ্যাঁ, আর যে তিনজন এসেছে যারা এসপিজি, তারা কিসের জন্য এসেছে? আমাদের কাউকে কি মোহসিন রশিদকে না জাহিদ সাহেবকে সিকিউরিটি দেওয়ার জন্য আসছে কি? হোয়াট ওয়ে দে হিয়ার? একটা ইস্যু শেখ হাসিনা আপনাকে সলভ করতে হবে। এইটা শেখ হাসিনা ইজ নো অর্ডিনারি পারসন। আর আপনাকে একটা কথা বলি, শেখ হাসিনা উইল নট কাম অ্যালোন। শেখ হাসিনার সাথে আপনি দেখবেন অনেক আন্তর্জাতিক অর্গানাইজেশনস এর লোকজন, অনেক ডিপ্লোম্যাটস গুলি, ফর্মার এন্ড প্রেজেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের লোকজন, অনেক লোকজন সাথে আসবে। ইট ইজ নট দ্যাট শেখ হাসিনা উইল কাম একা চলে আসলেন উনি, নো, শি উইল ডিসাইড কিভাবে উনি আসবেন, কয় তারিখে আসবেন। আমি যদি একটু প্রশ্ন করি যে এরকমটা অনেকেই বলছেন, বা অনেকের এই বিশ্লেষণ বা পারসেপশন, যে রয়ের প্রধান মিস্টার পরাগ জৈন সহ যে আরো 3 সদস্য এসেছিল রয়ের বা গোয়েন্দা সংস্থার, যে তারা এসেছে শেখ হাসিনা কিভাবে ফিরবেন, এলে তার নিরাপত্তা ইস্যু এবং সবকিছু একটু বোঝার জন্য তারা রেগে করে গেল এবং আলোচনা করে গেল। আপনি সেটি বলছেন, খুব ড্যাম শিওরলি আপনি বলছেন। আমি তো আজকে আগেও বলেছি, আপনার সাথেও বলেছি, জি, জি। স্পষ্ট ভাবে বলেছি। না, আমি আমি বলছি রয়ের চিফের কথা বলছি। তো আহ, আমি যদি প্রশ্ন করি যে আহ, যদি কিছু না হয়েই থাকে শেখ হাসিনার সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে বিএনপি সরকারের, অথবা ভারতের সঙ্গে বিএনপি সরকারের এই ইস্যুতে কোনো কথা না হয়ে থাকে, তাহলে তারা কেন এত দ্রুত এই বিষয়টি নিয়ে কথা বলতে আসবে উইদাউট এনি রিজন, যে শেখ হাসিনা কিভাবে ফিরবে, তার নিরাপত্তা কি হবে? নাকি আমরা ধরে নেবো যে ভিতরে ভিতরে কিছু ঘটছে? অফকোর্স ঘটছে ভিতরে ভিতরে। সে তো এমনি আসে নাই। একটা র চিফ when he comes here or an ISI chief comes here, ওর তো একটা প্রোটোকল আছে, ওর ভিসার ব্যাপার আছে, এমনি তো আর আসে না। না, বলা হচ্ছে যে কাউন্টারপার্ট, তার যে কাউন্টারপার্ট, সে ডিজিএফআই এর চিফ, সামরিক গোয়েন্দা সংস্থা প্রধান, তাদের সাথে নানান ধরনের কথাবার্তা থাকে। সেই সম্পর্কের ধারাবাহিকতা থেকে তারা এসেছেন। এসপিজি কেন এসেছে? এসপিজির লোকজন কেন আসছে? আর রয়ের কথা বলতে হলে রয়ের চিফ এর তো আসার, হ্যাজ হি মেট দি ডিজিএফআই চিফ? সবার সাথে তো বসেছে সে, আমার মনে হয় ডিজিএফআই এর সাথে বসেছে সে, আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসেছে। তাহলে বোঝেন স্বরাষ্ট্রমন্ত্রী কি চা খেতে ডেকেছিলেন রচিফকে? রচিফ তো যখন এসেছে ভিসা চেয়েছে তখন নিশ্চয়ই বলেছে যে সে কেন যাচ্ছে বাংলাদেশে। and I'm sure he must have come on a diplomatic passport, হয়তো ভিসারও প্রয়োজন হবে না, আমি জানি না, ইটস মাই গেস, ইটস মাই হান্ট। আর আর এইখানে 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 তো রয়ের লোকজন আছে ঢাকায়, স্টেশন চিফ আছে না একজন, ইন্ডিয়ান হাই কমিশনে তো দেশ স্টেশন চিফ। তো স্টেশন চিফও তো কথাবার্তা বলতে পারে, বাট ইন্ডিয়া হ্যাজ টেকেন ইট টু দ্য হাইয়েস্ট লেভেল অফ ইন্টেলিজেন্স এজেন্সি, হাইয়েস্ট লেভেলে কথা বলছে। ডিজিএফআই ইজ ইউর বিগেস্ট এজেন্সি, ওদের সাথে কথা বলেছে। আহ, আর এটা ফার্স্ট হলো কেন? যদি সে এসেছে ফর আ ফিউ আওয়ার্স, 24 ঘন্টা বা 36 ঘন্টা, এইটা লিক আউট হলো কেন? এটা লিক আউট অফিসিয়াল কোনো ডিক্লারেশন ছিল না, কোনো পক্ষ থেকে কোনো ডিক্লারেশন ছিল না, না ভারত সরকারের পক্ষ থেকে, না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। পরে এটা মিডিয়াতে লিক হওয়ার কারণে এগুলো হবে। আলোচনায় এসেছে। এখন কেউ যদি একটা চিফ যদি চেনে জয়েন্টকে, হি ইজ কামিং, এয়ারপোর্ট থেকে এসেছে, পাসপোর্ট দিয়েছে, লিক কে করেছে? ইন্টেলিজেন্সিস লিক করেছে। দিস, এইটা তো আপনি জানেন, আপনি তো জার্নালিস্ট, যে কিভাবে জার্নালিস্টকে লিক করা হয় একটি তথ্য, এবং ওইখান থেকে এটা ইয়ে হয়ে যায়। এটা তো ইটস এ ডেলিবারেট লিক, ইটস এ ডেলিবারেট লিক।
তাহলে একদিকে রয়্যাল চিফের ঢাকা সফর এবং আপনার বক্তব্য অনুযায়ী, বা আপনি যদি মনে করে থাকেন যে শেখ হাসিনা ইস্যুতে তারা এসেছে, আবার উল্টো দীনেশ ত্রিবেদীর সাথে যে বৈঠক, সেই বৈঠকের যে আচরণ বা অ্যাটমসফিয়ার যেগুলো আমাদের সামনে উপস্থাপিত হলো, বা আমরা যে লক্ষণগুলো দেখলাম, এবং পরবর্তী সংবাদ সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অ্যাটিটিউড বা বডি ল্যাঙ্গুয়েজও তেমন পজিটিভ ছিল না। আবার দীনেশ ত্রিবেদী আশাবাদিতার জায়গা থেকে বা কূটনৈতিক যে শব্দগুলো সেগুলো ইউজ করেছেন যে দুই প্রধানমন্ত্রী বা দুই রাষ্ট্রনায়ক একসাথে বসা উচিত, এবং সবকিছু মিলিয়ে আবারও বলতে হচ্ছে শেখ হাসিনা ইস্যুই ওখানে প্রাধান্য পেয়েছে। তাহলে এই বৈঠকের মেসেজটি কি আসলে? এটাই হবে প্রাধান্য। ওর কারণ হচ্ছে যে ওরা যদি কিছু নাও বলে, আপনি তো বলেছেন যে আপনার টেরিটরির থেকে শেখ হাসিনা এরকম বক্তব্য দিয়েছেন, আর ওনাকে, আচ্ছা সেটা যদি নাও বলে থাকেন, এটা তো বলেছেন যে ওনাকে এক্সট্রাডাইট করেন, ওনাকে পাঠিয়ে দেন বাংলাদেশে, এক্সট্রাডাইট করেন, এটা তো বলেছেন। তাহলে আপনি নিজেই তো শেখ হাসিনার ইস্যু রেজ করেছেন। আপনি যদি এতটুকুন বলেন যে এক্সট্রাডাইট করেন উনাকে, আমরা তো বারবার চিঠি দিচ্ছি আপনাকে, হাদির এদেরকে এখানে পাঠান, এক্সট্রাডাইট করেন, ইস্যু তো রেজ করলেন আপনি। আপনি যখন ইস্যু রেজ করেছেন, আপনি এতটুকুন বলেছেন, তখন আমি ওকে বাড়িয়ে দিলাম, আমি বললাম যে শেখ হাসিনা যে আসবেন, ওনার সিকিউরিটির কি করবেন, উনি আচ্ছা, থাকবেন এগুলি আমাদেরকে জানান। ইউ রেজ দ্য ইস্যু। তখন ওরা বলছে যে এটা তো দেখছে আমার আইনি ভাবে ওনাকে এক্সট্রাডাইট করা যায় কিনা। রেজ তো আপনি করলেন। ওয়াই ডিড ইউ রাইট। রেজ দ্য? ইস্যু একটা, ঠিক আছে, ইস্যু একটা, কিন্তু ওয়ে তো দুটো। একটা হচ্ছে শেখ হাসিনা নিজে ফিরে আসবেন, আর একটা হচ্ছে সরকার চাইছে প্রত্যর্পণ চুক্তির অধীনে। তাহলে এখন বাধাটি কোথায় হয়ে দাঁড়িয়েছে? বাধা হয়ে দাঁড়িয়েছে বিকজ এক্সট্রাডিশন তো হতে পারে না। আপনি চুক্তিটা পড়তে হবে, চুক্তি পড়ে দেখতে হবে। যারা 2-3 আর্টিকেল, যেখানে পলিটিক্স এর ব্যাপার আছে, তারপর এখানে ডুয়েল ইসের ব্যাপার আছে, যে একই জিনিস থাকতে হবে দুই দেশেই। আপনি একটা মার্ডার হয়েছে, মার্ডার ট্রায়াল হয়েছে, নর্মালি সিআরপিসি সেশনস কোর্টে, ইন্ডিয়াতেও একই অবস্থায় হয়, দেন ইটস ওকে। নাম্বার 2 হচ্ছে আপনার এই যে ডুয়াল ইয়েটা, ওদের এখানে তো আইসিটি বলে কিছু নাই। আপনি আইসিটি তে ট্রায়াল করছেন, নর্মাল ট্রায়াল করছেন না। আপনি আইসিটি তে ট্রায়াল করছেন, নো এভিডেন্স অ্যাক্ট ইজ ফলোড। আপনি আইসিটি তে ট্রায়াল করছেন, সিআরপিসি নাই, দিস থিংস আর নট ফলোড, যেটা নর্মাল সেশনস কোর্টে ফলো করা হয়। হ্যাঁ, তো আপনি এই আইনটাই তো করেছিলেন আরেক কাজের জন্য, ওইটাকে অপব্যবহার করছেন। এখনো হচ্ছে, 2009-তেও অপব্যবহার হয়েছে। আমি এটা বারবার বলি, আমি শুধু এখনকার বলি না, আমি 2009-তে অপব্যবহার হয়েছে, 2024-এ। এই জন্যই বলি যে এইসব করেন না, ফিনিশ দিস, এটা আবার অপব্যবহার হতে পারে। ধরেন যদি দেশে একটা রেভলিউশন হয়ে যায় কোনো ধরনের, আজকে থেকে 6 মাস, 7 মাস, 1 বছরের মধ্যে, তো এটা আবার অপব্যবহার হবে। তখন ওই রেভলিউশনারিরা অপব্যবহার করে আপনাদের বিরুদ্ধে অপব্যবহার করবে। সো বিকজ ইউ আর মিসইউজিং এবিউজ। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে এটা কেন অপব্যবহার হলো? বিকজ 2009-তে শেখ হাসিনা অপব্যবহার করেছে। ইট ওয়াজ এ ডেড আইন, ইট ওয়াজ এ ডেড ল, অপব্যবহার করেছেন। আপনার বিরুদ্ধে হচ্ছে, কালকে আজকে যারা আছে ওদের বিরুদ্ধে হতে পারে। আপনাদের যদি সরকার কিন্তু জানে যে এই প্রত্যর্পণ চুক্তির আওতায় আহ ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না, জানা সত্ত্বেও চুক্তির আন্ডারে দিতে পারে না, সেটাই, আমি সেটাই বলছি যে সরকার তাহলে জানে নিশ্চয়ই, আপনি যেমন বলছেন এই ব্যাখ্যাগুলো তো সরকারও জানে, কিন্তু তারপরেও তারা প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চাইছে। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে জনগণকে বেকুফ বানানোর জন্য এটা বলে। আচ্ছা, বিকজ ওদের জনগণ কাছে চুক্তি আছে, চুক্তি আছে, এটা 20 করব, তাহলে তাদের রাষ্ট্রদূতকে ডাকা উচিত ছিল। সেটা না করে পরের দিন একজন মন্ত্রী ভারতীয় রাষ্ট্রদূতের সাথে দেখা করে ডিজেল নিয়ে আলোচনা করলেন। আর বিরোধী দলের পক্ষ থেকে দেখলাম তারা মিছিল করলেন, স্লোগান দিলেন, কিন্তু মিছিলটা চলে গেল সচিবালয়ের দিকে। তারাও মনে হয়েছে যে বিষয়টা তারা ওভারলুক করার চেষ্টা করেছে, কিন্তু পাবলিকের কাছে দেখানোর চেষ্টা করেছেন আমরা এই বিষয়ে খুবই অ্যাডামেন্ট, আমরা খুব দৃঢ়। কিন্তু পরবর্তীকালে আপনি দেখছেন ভারতের যে রাষ্ট্রদূত, তিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে 1.5 ঘন্টার বৈঠক করছেন, প্রধানমন্ত্রীর সাথে তার মানে বৈঠক করছেন, এবং আপনি তার মানে আপনি বলতে চাচ্ছেন
যে ভারতের সঙ্গে আমাদের সরকার কিংবা বিরোধী দল কিংবা অন্য কোনো দল মুখে মুখে যে একটা বিরোধের নাটকের মতো করছে, এটা আসলে প্রকৃত বাস্তবতা নয়। প্রকৃত বাস্তবতা হলো ভারতকে প্রকৃত সবাই তেল দিয়ে চলতে চায়, তেল ভারতের দিয়ে কাছ তোষামত থেকে করে তেল চলছে। পাওয়ার জন্য সবাই তেল দিতে চায়। হ্যাঁ, একদম তাই, আচ্ছা। একদম তাই। এখন আরেকটা প্রসঙ্গ, যেটা নিয়ে সর্বশেষ প্রসঙ্গ, গতকালকে আমরা দেখলাম যে আমাদের যিনি ভারতের হাই কমিশনার বাংলাদেশে আছেন মিস্টার ত্রিবেদী, উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, বেশ ফলো করে একটু প্রচারও হলো। উনি সেখান থেকে বের হয়ে এসে প্রধানমন্ত্রীর মানে ভূয়সী প্রশংসা করলেন। তো আবার এর মধ্যে রয়ের যিনি প্রধান, উনিও বাংলাদেশে এসেছেন, ওনাকে আমাদের ডিজিএফআই আমন্ত্রণ করে নিয়ে এসেছেন। এগুলোর মাঝখান থেকে আপনি কি ইঙ্গিত দেখতে পান? ধন্যবাদ। স্পষ্ট করে বললে, যে খবরটা আমরা শুনছি যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার কতগুলো পদক্ষেপ নিচ্ছে, আবার তিনিও ফিরে আসার ব্যাপারে একটা ঘোষণা দিয়েছেন, সম্ভবত এই বিষয়টাকে সামনে অথবা পেছনে রেখে এই যে তৎপরতাগুলো দেখছি। আপনি কি কখনো শুনেছেন যে একটা দেশের রাষ্ট্রদূত একজনের সাথে বৈঠক করে আবার নিজ দেশে ফেরত যাচ্ছে? তিনি আমেরিকার প্রতিনিধির সাথে বৈঠক করলেন, করেই আকস্মিকভাবে দিল্লি চলে গেলেন, আবার ফিরে এলেন, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে আবার ফিরে গেলেন। আমার ধারণা যে তিনি সম্ভবত এই আলোচনাগুলোতে আপডেটগুলো তার সরকারকে অবহিত করার জন্য যাচ্ছেন। তো এই সময়কালে আর এমন কোনো বিষয় নেই আমাদের এখানে যেটা নিয়ে একেবারে প্রত্যেকটা আলোচনা সরকারকে আপডেট রাখার জন্য রাষ্ট্রদূতকে ছুটে যেতে হচ্ছে। রয়ের প্রতিনিধিরা এসেছে, এভাবে পারস্পরিক সংযোগ যোগাযোগ এগুলো থাকে গোয়েন্দাদের মধ্যে, কিন্তু অনেকটা আকস্মিকভাবে মিডিয়াকে না জানিয়ে। অনেক ঘটনা কিন্তু মিডিয়াকে জানানো হয়, কে আসছেন, কোথায় যাবেন, কি বৈঠক হবে, কিন্তু এই বিষয়টা আমি নিউজ যেটা দেখেছি প্রেস রিলিজ আকারে না, অনুসন্ধান করে ইনভেস্টিগেটিভ রিপোর্ট, তারা খোঁজ নিয়ে সোর্সের মাধ্যমে জেনেছেন কারা আসছে, এবং যারা এসেছেন তারা শুধুমাত্র ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সাথেই বৈঠক করেননি, এর বাইরে কয়েকজন রাজনীতিবিদদের সাথে বৈঠক করেছেন। গতকালকে ওয়েস্টিং পত্রিকায় এসেছে। প্রথমত আমাদের জানার আগ্রহ সেই রাজনীতিবিদ কারা, তারা কি নিয়ে আলোচনা করছেন এটা আমাদেরকে বলবেন না, তবে আমি অনুমান করি শেখ হাসিনাকে কেন্দ্র করে দুই দেশের গোয়েন্দা, সরকার, রাজনীতিবিদদের তৎপরতাটা অনেকটা বেড়েছে। জি, এটা একটু আপনি মানে খুবই একটা ভালো পয়েন্ট ধরেছেন যে রয়ের প্রধান, তো উনি এসেছেন, এসে আমাদের সামরিক গোয়েন্দা বাহিনীর সঙ্গে কথা বলবেন, খুবই স্বাভাবিক। কিন্তু পলিটিক্যাল লিডারদের সঙ্গে ওনার আলোচনাটা, এটা আসলে একটু রহস্যজনক বলে আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে ওটা একটু রহস্যজনক মনে হলো। দেখা যাক কি হয়, এটা আমিও বুঝতে পারলাম না। আপনি কি ধারণা করেন কেন উনি প্রধান কেন আমাদের পলিটিক্যাল লিডারশিপ কথা বললেন? আপনার কি মনে হয় এটা কি কোনো শিডিউল আলোচনা ছিল? আমাদের এখানে এই সময়ে যে রাজনীতিতে বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের বড় কোনো এজেন্ডা নেই, অথবা নিরাপত্তা ইস্যুটাও এই সময়কালে এতটা আলোচিত না যে রয়ের শীর্ষ কর্মকর্তার বাংলাদেশে আসতে হবে। এই সময়কালে কেবলমাত্র আওয়ামী লীগ যে ফিরতে চাইছে এবং তাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের যে কথার চালাচালি, অভিযোগ পাল্টা অভিযোগ, এর প্রেক্ষিতে আমার মনে হয় যে শেখ হাসিনা ফিরে আসার ঘোষণাকে এবং সরকারের আগ্রহ, এই সরকারের ব্যাখ্যা, এই বিষয়টা বিবেচনায় রেখেই সম্ভবত এই পারস্পরিক যোগাযোগটা, আসা যাওয়াটা বেড়েছে। গত পরশুদিন সীমান্তে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এছাড়া সীমান্ত ইস্যুতে সাম্প্রতিককালে খুব বড় কোনো অঘটন ঘটেছে এমনটা না, যেটা আপনার নিরাপত্তা কনসার্ন। আমার ধারণা উভয় দেশের যে তৎপরতাগুলো, বিশেষ করে আমেরিকার যে প্রতিনিধি এসে গেলেন, তিনিও ভারতে দায়িত্ব পালন করেন, তারপরেও তিনি দীর্ঘ বৈঠক করলেন এখানে এসে, হোস্ট কান্ট্রিকে অবহিত না করে
সামগ্রিকভাবে আমার কাছে মনে হয় যে এই তৎপরতাগুলো পরিচালিত হচ্ছে শেখ হাসিনাকে ফোকাস করে। সেটা তিনি সেখানে থাকবেন কি থাকবেন না, তিনি ফিরে আসবেন কি আসবেন না, তাকে ফেরত আনা হবে কি হবে না, মূল ফোকাসটা হচ্ছে শেখ হাসিনা। এটা হচ্ছে আমার অবজারভেশন। জি। আচ্ছা, আমরা এখন একটু অন্য প্রসঙ্গে একটু যাই। অন্য প্রসঙ্গ মানে সর্বশেষ যে প্রসঙ্গটা, যে আজকে 11 তারিখ আমাদের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করা হবে 13 তারিখে। 13 তারিখ দাখিল যখন করা হবে তখনই তো বোঝা যাবে যে কে নির্বাচিত হচ্ছে। এটা তো অনেকটা আপনার ডিসাইডেডই যে আপনার বিএনপি যাকে মনোনয়ন দেবেন তিনি নির্বাচিত হবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু তারপরেও আহ নিশ্চিত পরাজয় জেনেও জামাত নির্বাচনে অংশ নিচ্ছে এবং তারা অলি আহমেদকে হঠাৎ করে প্রার্থী করে বসলো, এটা নিয়েও নানা ধরনের আলোচনা হচ্ছে। এর পেছনে নির্বাচনটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এখানে একটা রাজনৈতিক একটা আপনার মানে চাল দেওয়ার ব্যাপার আছে। এটা আপনি আসলে কিভাবে দেখছেন যে অলি আহমেদ জামাতের প্রার্থী হয়ে যাচ্ছেন এবং এদিকে বিএনপির কি হচ্ছে না এখনো জানি না, কি মনে হয় আপনার এই বিষয়টা নিয়ে? রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা করার জন্য একটা স্বস্তি যে আমরা অনেকদিন ধরে ছিলাম বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি প্রার্থী করবে। এক ধরনের রাজনীতিতে প্রোপাগান্ডা ছিল যে লন্ডনে তাদের মধ্যে এক ধরনের সমঝোতা। বিএনপিকে হাজারবার ধন্যবাদ জানাই যে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার এই যে সুযোগটা এসেছিল সেই সুযোগটা বিএনপি না দেওয়ার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যে সর্বনাশটা করে গেছেন এবং তার ভেতর থেকে মানুষের যে ট্রমা, এই ট্রমাটা আবার নতুন করে আসতো যে তিনি এক ধরনের এটা আবার মনে করিয়ে দিত তিনি যদি রাষ্ট্রপতি হন। বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিচ্ছে যে তিনি রাষ্ট্রপতি হচ্ছেন। সিলেকশনের দিক থেকে যদি বলেন, আমি মনে করি একটি ভালো সিলেকশন। যদিও অনেকেই বলতেন যে মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি করা হবে, আমার একটু সংশয় ছিল এই কারণে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এমপি নির্বাচিত হওয়ার পরেও দল সিদ্ধান্ত দিয়ে এমপি শপথ নিতে দেয়নি, মনে থাকার কথা 18 নির্বাচনের কথা। আবার দলের কাউন্সিলে সব পদ বন্টন হলেও তাকে দীর্ঘদিন ভারপ্রাপ্ত সেক্রেটারি করে রাখা হয়েছিল, সেটাও নিশ্চয়ই মনে আছে। অর্থাৎ মানুষের একটা ধারণা ছিল যে বিএনপির ভেতর থেকে খুব প্রভাবশালী একটি অংশ তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোনো হয়রানি করা যাবে না, ওনাকে সকল সুযোগ সুবিধা দিতে হবে যাতে উনি নিজেকে ডিফেন্ড করতে পারেন, নিরাপত্তা এবং এগুলো নিশ্চিত করতে, এবং তিনি যেন মানে তিনি যেন সহজে বাংলাদেশে আসতে পারেন সেটার জন্য বাংলাদেশকে অ্যারেঞ্জ করতে বলছে যে ইউ ইস্যু ট্রাভেল ডকুমেন্ট, যাতে তিনি বাংলাদেশে যে আসবেন এটাতে যেন কোনো জটিলতা না থাকে, মানে ড্রামাটিক কিছু যেন না হয়। ভারত যেন ড্রামাটিক এই সব কিছু অ্যারেঞ্জ করবে ভারত, কিন্তু তোমাকে কিন্তু এগুলোকে ম্যানেজ করে দিতে হবে। তুমি এই জিনিসগুলো করো, ভারত সব কিছু অ্যারেঞ্জ ম্যানেজ করে তোমাকে দিবে, তুমি শেখ হাসিনা আসবে। কিন্তু বাংলাদেশের খলিল সাহেব অতিমাত্রায় ভারত বিদ্বেষী না, শেখ হাসিনা বিদ্বেষী হতে গিয়ে উনি দাবি করেছেন যে শেখ হাসিনাকে অ্যারেস্ট করতে হবে, শেখ হাসিনাকে বন্দী হিসাবে ধরতে হবে, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। আজকে দেখেন খলিলের ল্যাঙ্গুয়েজও চেঞ্জ হয়েছে, সে কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত বলে নাই, দণ্ডপ্রাপ্ত বলছে, কারণ ওই ভারত এটা শুনলেই ভারত রিজার্ভ হয়ে যায়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওনার অনুপস্থিতি বিচার হচ্ছে, ভারত এটা মাথায়, এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারত থেকে আনা যাবে না, ভারতের দেবে না। আন্তর্জাতিক কোনো আইনে ভারত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির তার যেহেতু মৃত্যুদণ্ড আছে সেখানে ভারত তাকে দেবে না। এটা সাধারণত কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে, যে কারণে দেখেন এই যে মেজর নূর বা কিছু একজন বঙ্গবন্ধু হত্যাকারীকে দেয় নাই, কানাডা দেয় নাই। যখনই আপনি মৃত্যুদণ্ড শব্দ বলেন তখন আর এই জন্য আজকে খলিল দেখুন লাগাম মুখের মধ্যে লাগাম দিচ্ছে, সে দণ্ডপ্রাপ্ত আসামি বলে। খেয়াল করছেন আপনি জিনিসটা? খলিল কিন্তু অল এলং একবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, দণ্ডপ্রাপ্ত বলছে। কেন দণ্ডপ্রাপ্ত? মানে দণ্ডপ্রাপ্ত হিসেবে ওনা অ্যারেস্ট করে আমাদের কাছে দাও। কিন্তু ভারত বলছে ন। ভারতের যে ব্যাখ্যাটা দীনেশ ত্রিবেদী আবারও দিয়েছেন যে শেখ হাসিনাকে নেওয়া হয়েছে তা বাংলাদেশ সরকারের আয়োজনে, বাংলাদেশ সরকারের ট্রান্সপোর্টেশন দিয়ে শেখ হাসিনাকে দিল্লিতে নেওয়া হয়েছে, এবং দিল্লিতে শেখ হাসিনাকে রিসিভ করেছেন একজন মন্ত্রী পদমর্যাদার কর্মকর্তা, এবং তাকে
এই একজন প্রধানমন্ত্রী হিসাবে তারা তাকে রিসিভ করেছে, কিন্তু তাকে যেভাবে রাখা হয়েছে সে যে একজন ভারতের একজন সাবেক প্রধানমন্ত্রী অথবা একজন সাবেক প্রেসিডেন্টের যে মর্যাদার যে সিকিউরিটি, এটা দিয়ে তাকে রাখা হয়েছে। সাবেক, আমি একদিন পর্যন্ত জানতাম তাকে বর্তমান প্রধানমন্ত্রীর ইয়ে দেও না, তাকে সাবেক একজন প্রধানমন্ত্রী এবং সাবেক একজন রাষ্ট্রপতির, ভারতীয় রাষ্ট্রপতির যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে, যে সব সুযোগ সুবিধা পান সবগুলো, এবং তিনি একজন অতিথি, সব দলের অতিথি। এইটা কালকেও কিন্তু মানে খলিলের সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠকের মধ্যে কিন্তু এটাই কিন্তু দীনেশ ত্রিবেদী পার্সু করছে, নো ওয়ে, তোমরা যেটা বলো সেটা হবে না। আর মৃত্যুদণ্ড হলে তো নাই, সেই জন্য খলিলের আজকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জেস দণ্ড, কিন্তু তার খলিল খেপাটে ষাঁড়ের মতোই কিন্তু আচরণ করেছে। যেটা দেখেন টোটাল ইয়ের মধ্যে, আপনি যদি ইন জেনারেল আমাদের সাংবাদিকদের মধ্যে অনেকে দেখলাম যে টেলিভিশনে অনেকে বলছেন যে ইয়াকে অনেক কি বলেন বোল্ড মনে হয়েছে, বোল্ড মনে ওই সাংবাদিকের কাছে বোল্ড মনে হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে খেপাটে ষাঁড়ের মতো আচরণ করছে। দীনেশ ত্রিবেদীর যে আচরণ, যেভাবে তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন, আমি দীনেশ ত্রিবেদীর সাথে, আপনি তারেক রহমানের সাথেও কিন্তু দীনেশ ত্রিবেদী 2 হাত ধরে রাখছেন এবং অনেকক্ষণ পর্যন্ত তারা ইয়ে করছে। সো তার যে মোলায় বা বিনয়ী ব্যবহার, এইটা কিন্তু সারা দুনিয়া কিন্তু অ্যাকসেপ্ট করে, সমস্ত কূটনৈতিক মহলে কিন্তু এটা বলবে। যেটা খলিলেরটা বলবে খেপাটা ষাঁড়ের মতো লাফাইছে খলিলের দাবি, কিন্তু খলিল মূল জিনিসগুলো আনে নাই, যেটা ইয়াতে দীনেশ ত্রিবেদীর সাথে মিটে, যেটা তারেক রহমানের সাথে যেগুলো মিটিং হয়েছে, সেটা আমাদের গঙ্গার পানির ব্যাপার নিয়ে কথা হয়েছে, আমাদের সীমান্ত নিয়ে কথা হয়েছে, ভূ রাজনৈতিক ইয়েতে আপনার একদম নিশ্চিত করে বলতেছি যে চীনা প্রভাব থেকে বাংলাদেশকে সরে আসার জন্য অনুরোধ করা হয়েছে, চীনা প্রভাব থেকে বাংলাদেশকে সরে আসার অনুরোধ করা হয়েছে। সো যে মিটিংয়ে যেটা হয়েছে সেটা বাদ দেওয়া, যেটা সাবজেক্ট ছিল না সেইটাকে আইনা হাইলাইট করা, মানে ওই জায়গাগুলোতে কিন্তু কোনো অগ্রগতি হয়নি। ভারত আগে সম্পর্ক উন্নয়নের কথা বলেছে, তিস্তা নিয়ে ভারতের কোনো চিন্তা নাই, ভারত সম্পর্ক উন্নয়নের কথা বলছে, গঙ্গা নিয়ে ভারতের কোনো ইয়ে নাই। বাংলাদেশ খুললের সাথে বৈঠকে কিন্তু বাংলাদেশ তার ইয়ের কাছে জ্বালানি তেল চেয়েছে, তারপরে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য চেয়েছে, ঠিক আছে। এবং তারেক রহমানের সাথে বৈঠকেও কিন্তু একই রকম এইসব মানে ব্যবসা বাণিজ্য, ভূরাজনৈতিক অবস্থা, তারপরে তিস্তা, গঙ্গা, এই আমাদের সীমান্ত, এগুলো কিন্তু আসছে, যেগুলো আমরা কিন্তু বাইরে কোনো রিপোর্টিংয়ের মধ্যে আমরা দেখি না। কারণ এটা লুক্রেটিভ সাবজেক্ট না, কি এর তিস্তা কি, আগে তো শেখ হাসিনা, তাই না? শেখ হাসিনার নাম প্রচার করলে তো সকল মিডিয়াতে পাবলিকও ঝাঁপায় পড়ে দেখতেছে। আপনিও আজকে 3টা প্রোগ্রাম শেখ হাসিনাকে নিয়েই করতেছেন, বা ত্রিবেদী এবং ইয়ে নিয়েই করতেছেন, না করতে এটাই স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে ওখানে ভেতরে না, কিন্তু ভেতরে কি হয়েছে সেটা তো আসলে ভেতর যে আলোচনাটা হয়েছে, যদি আপনি ফরেন মিনিস্ট্রির সোর্স থেকে জানেন, আলোচনার মধ্যে কিন্তু শেখ হাসিনা 1 নাম্বার ইস্যু না, মানে একমাত্র ইস্যু না, আলোচনা অন্যান্য ইস্যু আসছে। যেটা খুললের সাথে যেটা ছিল সেখানেও কিন্তু অন্যান্য ইস্যু ছিল, সেখানেও অন্যান্য ইস্যু আসছে। বাংলাদেশ ভিক্ষা চাইছে জ্বালানি তেল, বাংলাদেশ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অবাধ আসার জন্য, ইয়ার জন্য কিন্তু বাংলাদেশে আসার ব্যবস্থা করার জন্য বাংলাদেশ এই ভারতকে এইটার জন্য কোনো প্রতিবন্ধকতা না থাকে সেটার জন্য করছে। তো যে কারণে বলা হচ্ছে যে দীনেশ ত্রিবেদী এই মানে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশনগুলো মোদির সাথে বিনিময় করার জন্য দিল্লি গেছেন বলে, লাস্ট ফ্লাইটে নাকি দিল্লিতে গেছেন নাকি, আমি এখনো কোনো ভারতীয় পত্রিকাতে এখন এটা কনফার্মেশন দেখি নাই, বাট আমাদের পত্রপত্রিকা নাকি আসছে যে হ্যাঁ, এটা কিন্তু খুব স্বাভাবিক। কূটনৈতিক যখন এরকম অস্থিরতা থাকে তখন কিন্তু রাষ্ট্রদূত যিনি থাকেন তিনি সরাসরি তার রাষ্ট্রপ্রধানকে ব্রিফ করার জন্য যেতেই পারেন। কিন্তু এর আগেও কিন্তু মনে আছে নিশ্চয়ই যে হঠাৎ করে খবর আসলো যে দীনেশ ত্রিবেদী দিল্লি গেছেন, পরবর্তী দেখা গেলো উনি কলকাতা ঘুরে আসছেন। যাই হোক, সেটা অন্য কথা, কিন্তু বলা হচ্ছে যে উনি গেছেন। তবে হ্যাঁ, এই ধরনের মিটিং যখন হয় অবশ্যই সরকার প্রধানের কাছে ইয়ে হিসাবে বলতে হবে। আর একটা জায়গায় এখানে ইয়ে হয়েছে, শয়তানি দুষ্টামি করছে আমাদের খলিল, বড় দুষ্টামি করছে। তিনি বলছেন যে তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়নি, আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়নি। তিনি প্রথমবারের মতো ওনার ওই কূটনৈতিক চালাকি করছেন, তা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয় নাই, ব্রিক্সের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে, বিমস্টেকের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। মানে এখন বিমস্টেকের চেয়ারম্যানটা কে? তারেক রহমান না? কূটনীতি করতে গিয়ে কূটনৈতিকভাবে ধরা খায় কেমনে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো মানে যেহেতু বাংলাদেশ বিমস্টেকের চেয়ারম্যান, সো বাংলাদেশের প্রধানমন্ত্রী বিমস্টেকের চেয়ারম্যান, সো বিমস্টেকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, নাকি শুধুমাত্র বিমস্টেকের চেয়ারম্যান নামে একটা খালি পোস্টার আছে, সেই খালি পোস্টার দাওয়াত দিছে তারেক রহমানকে তো দাওয়াত, কিন্তু উনি চালাকি করছেন, বলতেছেন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, এমন কোনো কিছু না, এখন বহুত দিন সময় আছে, এই সেই হাঙ্কি বাঙ্কি বলে বলছে আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেয়নি। পরবর্তীতে যখন প্রশ্ন আসছে তখন বলছে হ্যাঁ দাওয়াত তো আছে একটা, ওই মানে আগেরটা মানে ধরা খেয়ে গেছে, ধরা খেয়ে তো আমরা দাওয়াত তো একটা আছে। আর দীনেশ ত্রিবেদী কি বলছেন, আমি পার্থক্যটা বলি। দীনেশ ত্রিবেদী বলছেন যে উনি এত ভালো লোক, অত আন্তরিকতার লোক, অমুক লোক, তারেক রহমানের প্রশংসা দিয়ে ভাষায় দিছে। ভাষায় দিয়ে কি বলছে, ভাষায় দিয়ে বলছে যে একটা দাওয়াত, একটা আমন্ত্রণ, আমাদের একটা আমন্ত্রণ তো আছে, দুইজন যদি একসাথে বসে অনেক ইস্যু সমস্যা, অনেক ইস্যু সমাধান হয়ে যাবে। একজন আশাবাদ ব্যক্ত করে, আরেকজন খেপাটে ষাঁড়ের মতো আচরণ করে। আর খেপাটে ষাঁড়ের সাথে ষাঁড়ের পাশে দাঁড়ায় তার প্রতিমন্ত্রীর কোনো খোঁজ নাই, যে প্রতিমন্ত্রীর মানে খলিলের অনুপস্থিতিতে পুরা মিনিস্ট্রি চালাচ্ছে, সেই প্রতিমন্ত্রীর খোঁজ নেয়। আরেকজন ইয়ের মতো কি বলে, ইয়ের মতো হাসে, এটা হলো কেমন হাসি, আমি এটা কি হাসি বলে, ক্যাবলা হাসি দিয়া, ক্যাবলা হাসি, খালি ক্যাবলা হাসতেছে। তিনি গুরুত্বপূর্ণ এটা, এবং সে আসলে নিয়ন্ত্রণ করছে বলে কিন্তু খলিলকে সে থাবা দিয়ে কিন্তু ভেতরে নিয়ে চলে গেছে। তো আপনার সব কিছু মিলা যে একটা, আমার কাছে মনে হয়েছে যে এইটাকে যদি বাংলাদেশ অ্যাসেট করতে পারছে কিনা আমি জানি না, অ্যাসেট করতে পারতো তাহলে একটা ব্যাপার ছিল যে বাংলাদেশের এই মিটিংটাকে একটা গুরুত্বপূর্ণ দিকে নিতে পারতো। তারেক রহমান যদি সত্যিই যদি না যায়, তাহলে মনে রাখেন একটা চেয়ার কিন্তু খালি থাকবে, একটা চেয়ার কিন্তু ওই আউটরিচে খালি থাকবে। সেটা কোন চেয়ারটা খালি থাকবে, ওটা বাংলাদেশের চেয়ার খালি থাকবে, কারণ তারা দাওয়াত দিছে, কিন্তু ওই চেয়ারে কিন্তু নাই, এটা সবাই দেখবে। তো আপনি এটা বলতে পারেন না যে, আমার মনে হয় না যে উনি এখনও সিদ্ধান্ত নিয়েছেন যে ব্রিক্সে উনি যাবেন না, যদিও বাংলাদেশে ব্যাপকভাবে প্রচারিত যে উনি যাবেন না। উনি প্রথম নেক্সট সফরে যাচ্ছেন জাপান, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নেক্সট সফরে যাচ্ছে জাপান, তারপরে যাচ্ছেন সৌদি আরব, তারপর কুয়েত, কাতার, হ্যান ত্যান, অনেক সফর ওনার এই বছর। এই সময় পাবেন কিনা এরকম একটা ভাব নিচ্ছে যে তারেক রহমান ভারতে যাওয়ার মতো সময় পাবেন কিনা। কিন্তু একটা জায়গায় আমি আপনাকে ক্লিয়ার করে বলি, অ্যাজ অ্যানালিস্ট বা আমার সাংবাদিকতা জীবনে দেখছি যে ওই চেয়ারটা যখন খালি থাকবে তখন এর প্রতি দৃষ্টি আকর্ষণ হবে যে বাংলাদেশ বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে যাকে দাওয়াত দেওয়া হয়েছে সেই ভদ্রলোকটি কিন্তু এখানে আসে নাই। দিস উইল গিভ এ রং মেসেজ টু দি ব্রিক্স পিপল, যেখানে আপনি মেম্বারশিপ নিতে চান। এটা কিন্তু জ্যান ব্যাপার না। সেই জন্য আমি বললাম যে শেষ মুহূর্তে হইলো বাই চান্স আমার কাছে মনে হয় আর কি, এনারা যদি পলিটিক্সে গুরুত্ব না দেওয়া, যদি সত্যি দুই দেশের সম্পর্কটাকে গুরুত্ব দেন, পলিটিক্সকে আমাদের দেশে যেটা হচ্ছে যে আপনি এই যে এত প্রচারণা কেন খলিল এরকম করলো, এটা কিন্তু কিছুই না, খলিলকে দিয়ে করানো হয়েছে, খলিল নিজে করতে চেয়েছে, এটা আপনি বলে করানো হয়েছে। কেন করানো হয়েছে? এই জন্য করা হয়েছে যে তারেক রহমানের ভাবমূর্তি, একটা ভাব এবং মূর্তি দুইটা এক পিলারে আনতে হবে, সেটা হলো ভারত বিরোধী মূর্তি। সে ভারত বিরোধী মূর্তি আনতে গিয়া এই খলিল সাহেব এই আচরণগুলি করছে। তা নইলে আগের দিনের বৈঠকের মধ্যে সব বিষয় নিয়ে আলোচনা হইলো, হঠাৎ করে তারেক রহমানের সাথে বৈঠকের পর উনি খেপাটে ষাঁড়ের মতো আচরণ করলো কেন? এখানে তো আপনি খেয়াল করে দেখেন, তারেক রহমানের সাথে মিটিংয়ের মধ্যে কোনো তর্কাতর্কি, কোনো কিছু হওয়ার মতো কোনো পরিবেশই নেই। দুজনের হাত ধরছে, যদিও তারেক রহমান তার বাঁ হাতটা ইমিডিয়েটলি মানে কয়েক সেকেন্ডের মধ্যে সরায় নিছে, এটা বোঝা যায় উনি সরায় ফেলছেন। দীনেশ ত্রিবেদী কিন্তু দুই হাত দিয়ে তারা ধরে রেখেছে। তো সেরকম একটা বৈঠকের মধ্যে যে ছবিগুলো আসছে, সেখানে ঝগড়াঝাটির কোনো কিছু নেই। তো খলিল কেন চিল্লাইলো? জাস্ট এটুকু ভাবেন, মানে আপনার দর্শকদেরও আপনি বলতে, তারা একটু যদি এটা ফ্রেমের মধ্যে খলিল কী কারণে এরকম চিল্লাচিল্লি করলো? খলিল এটা চিল্লাচিল্লি করছে এই জন্য যে খলিল বুঝাতে চাইছেন যে তারেক রহমান এই দীনেশ ত্রিবেদী এরকম করে গ্রিল করছে, মোটেও না। এখানে কোনো গ্রিলিং ফিলিং হয়নি, কিন্তু ইস্যুজ আসছে, ইস্যুজ নিয়ে কথা হয়েছে। একটা সৌজন্য সাক্ষাৎকারের মধ্যে আর কতটুকু কি হইতে পারে, মূল পয়েন্টগুলো আসছে, কিন্তু মানে ইয়েটা এক্সপোজ কি হয়েছে যে তারেক রহমান দীনেশ ত্রিবেদীকে গ্রিল করছেন, এবং সেই গ্রিলিংয়ের প্রেস কনফারেন্স করতেছেন হলো খলিল সাহেব। আবার খলিল সাহেব বলছেন, না আমার সাথে তো আগের দিন মিটিং হয়েছে, এইসব বিষয়গুলো আগে আমরা ঠিক করেছি, যে মুক্তি তো পেটের ভেতর তো ধরেন বানানো কথা হলে তো ইয়ে হয় না। পরে বলছেন যে ওনার সাথে আমার আগেই কথা হয়েছে, কিন্তু এই প্রধানমন্ত্রীর সামনে সিলেক্টেড ইয়েতে কথা হয়েছে, আগে থেকে ঠিক করা ইস্যুজে কথা হয়েছে।
তো তাহলে চিল্লাইলো কেন? চিল্লানোটা হলো পলিটিক্যাল, মানে পলিটিক্যাল এই ইয়েটা নাও, অ্যাডভান্টেজ নেওয়া যায় বাংলাদেশে ভারত বিরোধী জিগিরটাকে মেনটেন করার জন্য, এটাকে আরও বেশি পাম দেওয়ার জন্য, এর মধ্যে জ্বালানি দেওয়ার জন্য এই কাজগুলো করা হয়েছে। থ্যাংক ইউ। একেবারে। তাইলে খলিল এই যে এত এই খেপাটের মানে তো তিনি, আপনি বলছিলেন যে ভারত বিদ্বেষী একটা ইয়ে তৈরি করা, তিনি ভারত বিদ্বেষী এটা তৈরি করতে চায়টা কি আসলে? মানে জনগণের আপনি আমার কথা বুঝেনি নেই, মানে আমি যেটা বলেছি বিপুল, সেটা হলো খলিল কিছুই করতে চায় না, খলিলকে দিয়ে করানো হচ্ছে। আমি এইটা করানো হয়েছে, খলিলকে দিয়ে করানো হয়েছে। যে একটা ভাবমূর্তি বাইরে আনতো। আমি এতক্ষণ পর্যন্ত আপনি এটা যে খলিলের সাথে আসল মিটিংটা আগের দিন হয়েছে, হয়তো আমরা আর এই দিন তো কোনো ঝগড়াঝাটির কোনো পরিবেশ না, না, এই দিন তো খুব না। সুন্দর সমগ্র। তাহলে খলিল আজকে কেন চিলাইলো? নিশ্চয়ই খলিলের দিয়ে করানো হয়েছে এটা, কারণ খলিল তো বলছে তার সাথে আগের দিন, তিনি নিজেই প্রেস কনফারেন্স করে বলছে আগের দিন আমার তার সাথে কথা হয়েছে, কথা হয়েছে। ঘন্টাব্যাপী, কয়েক ঘন্টাব্যাপী কথা হয়েছে তার। তো ঘটনা তো ওখানে সবকিছু, এইখানে তো ওইখান থেকে ঠিক করা সাবজেক্টগুলো এখানে আসছে, এখানে কিছু হয় না কিছু। তাহলে আজকে কেন সে রিয়াক্ট করতেছে? আজকে কেন খালি চিল্লাইতেছে যে শেখ হাসিনাকে দিতে হবে, ওইটা দিতে হবে, সম্পর্ক ভালো করতে হবে, আমার রাষ্ট্রের 3টা স্তম্ভের মধ্যে আক্রমণ চালানো, 3টা স্তম্ভের বিচার বিভাগের উপর আক্রমণ চালানো হয়েছে। একটা কোনো দেশের 3টা স্তম্ভ থাকে, স্তম্ভবন্ত উনি উদাহরণ করছে, একটা স্তম্ভের উপর ভারত মোষের গুতা দিছে, এগুলো কেন বলে? এটা তো মোষের গুতা যে দেওয়া হয়েছে, এটা কি মিটিং আলোচনা হয়েছে? মোষের গুতার বিষয়টা কিন্তু আগের দিনের ব্যাপার, আগের দিন সমস্ত বিষয়ে আলোচনাগুলো হয়েছে। সো আজকে কেন উনিকে এটার এক্সপ্লেনেশনটা এতক্ষণ আমি আপনাকে দিলাম, যে তাকে দিয়ে এটা করানো হয়েছে, যে আমরা ভারত বিরোধী এই সেখানে। তারেক রহমান তো ব্রিফ করতে পারতেছে না, তারেক রহমান ব্রিফ করলে বা সাংবাদিকদের সামনে আসে উনি বলতেন, কিন্তু ওনার প্রতিনিধি আজকে কে ব্রিফ করলো? খলিল সাহেব। খলিল রহমান। তো খলিলুর রহমানকে যা বলা হয়েছে তাই করছেন, আমি ষাঁড়ের মতো আচরণ করছেন। আসলে লোকটা একদিন পরে আমার কাছে মনে হয়েছে তার একটা খেপাটে ষাঁড় নাম দেওয়া যেতে পারে। আপনি আপনি শেয়ার বলছেন, অবশ্য কেমিস্ট্রিকে এটা বলতে নারাজ। তিনি বলছেন যে মানে আপনি তো বলছেন খেপাটে সার, কিন্তু বাস্তবে ওটা একটা পাঠা, পাশে আছে ভার। আমাদের উপদেষ্টা আছেন পাশে। ও কি হাসি? এটা কি মানে আছে এটা এরকম কি হাসে? হাসি? আমি কেবলা হাসি না কি বললেন আপনি? হ্যাঁ, এটা একজন কেবলা খুব হাসি। মজা পাইছে, কেবলা হাসি শুই না। সুমাইয়া বলছেন একটা মজার ইয়ে পাইছে, কেবলা হাসি। তাইলে এখন তাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আসলে না যাওয়া পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারবো না যাবেন কিনা, যদিও বাংলাদেশের না, গণমাধ্যম উনি বলছে তো সময় আছে, সময় আছে, এখনো এটা নিয়ে ফাইনাল সিদ্ধান্ত হয় নাই। ফাইনাল সিদ্ধান্ত হয় নাই কি কি যায়, ঘুরতেছে এখন, যে আসলেই ঘুরতে থাকে, নিশ্চয়ই কোন ঘটনা ঘটতেছে, মানে কিছু একটা হচ্ছে, যেটাতে শেষ মুহূর্তে হইলো তারেক রহমান হয়তো যাইতে পারেন। কারণ ভাই একটা কথা বলি, তারেক রহমানের নিশ্চয়ই এইটুকু পরামর্শ দেওয়ার লোক আছে যে একটা চেয়ার কিন্তু খালি থাকবে, সেটা বাংলাদেশের চেয়ার, এবং সেই চেয়ার কে বসার কথা? তারেক রহমান। তারেক রহমান এখানে আসে নাই শুধুমাত্র ভারত বিরোধিতার কারণে, তিনি এখানে আসেন নাই, এই কথাগুলি তো প্রচারিত হবে। এবং শুধুমাত্র ভারত বিরোধিতার কারণে উনি এখানে আসেন নাই, এই কথাটা যখন প্রচারিত হবে, ব্রিক্সের মেম্বারশিপ কোশ্চেন পড়বে। ওকে, আমরা আরেকটু যদি আগাই, যে শুধু খালিল সাহেব তো ভারত তার তো খেপানো হইলো বা তিনি খেপলেন, কোন না কোনোভাবে তাকে দিয়ে ইয়ে করানো হলো ভারত বিদ্বেষী। বাংলাদেশে ধরেন আপনার আরেকটা আলাপ করি, এই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আজকে গতকালকে বৈঠক হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমরা নতুন করে সম্পর্কটা স্টার্ট করতে চাই। তাহলে 54 বছর ধরে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, 55 বছর ধরে, এইটার কি হবে? নতুন করে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকটাকে আপনি এইভাবে না দেখে, আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকটা হলো, তিনি যেটা মনে করেছেন যে আরও কিছু মেসেজ যেগুলো তারেক রহমানকে উনি দিতে পারেন নাই, সেগুলো স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে গেছেন। এবং আমি যেটা জেনেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ক্যাটাগরিক্যালি শেখ হাসিনা ইস্যুজে কথা হয়েছে, যে শেখ হাসিনা তোমরা যেভাবে চাচ্ছ এইভাবে হবে না, ক্যাটাগরিক্যালি উনি বলেছেন। যেটা খলিলকে আগের দিন বলছেন, সেম কথাটা, যেটা তারেক রহমানের সাথে তার বিস্তারিত আলোচনা হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? তো উনি এইটা, আপনি যে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের দিন কেন উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন? এটা তো শিডিউল বৈঠক না, আনশিডিউল বৈঠক। কেন গেছেন? তার যে কথাগুলো উনি বলেন নাই, তারেক রহমানের সামনে যে কথাগুলো বলা হয় নাই, সেগুলো খলিলের সাথে তার কথা হয়েছে, কিন্তু তিনি মনে করেছেন তাদের যিনি প্রতিনিধি, তাদের যিনি আসল প্রতিনিধি, তার কাছে উনি কথাগুলো বলে যান, উনি সেই সুযোগটা নিয়েছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাকে সেই সুযোগ দিয়েছেন, এবং যথারীতি তাদের সাথে বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে তিনি এই
প্রত্যর্পণ না প্রত্যাবর্তন, এইটা নিয়ে আলোচনা আছে, কিভাবে শেখ হাসিনা আসতে পারেন। তারা সরাসরি ইয়েকে বলছে যে মৃত্যুদণ্ড শব্দটাও, এই মৃত্যুদণ্ড দণ্ড এগুলো ইউজ করলে কিন্তু এটা ভারতের পক্ষে তাকে মানে ইভেন তার নিরাপত্তার স্বার্থে ভারত এটা করতে পারবে না। তার চাইতে বেটার হলো উনি আসতে যাচ্ছেন, সেটাকে তোমরা ফ্যাসিলিটেট করো। কীভাবে ফ্যাসিলিটেট করবে এটা তোমরা জানো, আমরা ওরা সিকিউরিটির ব্যাপারটা আশা পর্যন্ত দেবো, কিন্তু বাকি সিকিউরিটির ব্যাপারটা নিশ্চিত করতে হবে যে তিনি সিকিউর থাকবেন। 2, তার বিচার আইনি যে প্রক্রিয়ার ব্যাপারটা, সেই প্রক্রিয়া উনি অবাধ পাবেন, সকল সুযোগ সুবিধা উনি পাবেন। এগুলি নিয়েই কিন্তু আসলে মানে খলিলকে দিয়ে সে আশ্বস্ত হইতে পারে নাই মেসেজগুলো, সে আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে এই মেসেজগুলো দিয়ে গেছে। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ আলোচনাটা হয়েছে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে মানে বলছেন নতুন করে সম্পর্ক এই নতুন সম্পর্ক এটা যে একদিন পর মারামারি করতেছে যে এটা নিয়ে, ওটা হবে না, নতুন ভাবে ভাবো। এটাই নতুন শব্দ, ঠিক আছে, নতুন ভাবে ভাবতে বলছে বাংলাদেশকে স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে একটু যদি আপনি সুযোগ দেন, ফ্লোর দেন, তাহলে আমি একটু একটা প্রসঙ্গ তুলতে চাই। ফ্লোর আপনি আমারে ফ্লোর দিবেন না, আপনি ফ্লোর দিবেন আগে, আপনি আলোচনা করবেন, এই জন্য তো আপনার কাছ থেকে সময়টা পাইতে হবে। একটা বিষয় হলো যে আমরা গত 6 মাস ধরেই দেখতেছি যে সরকারি বিরোধী দল সারাক্ষণ সরকারের বিরুদ্ধে কথা কয়, সংসদে কয়, সংসদের বাইরেও কয়, পারলে চেয়ার টান মারিয়ে নামিয়ে দেয়। কি ধরেন চার ট্যাঙ্কের চেয়ারের 2 ট্যাঙ্ক ফালাই দেয়, এরকম অবস্থা। গতকালকে যেদিন দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, সেদিনও একদম দিল্লি পাঠাই দিচ্ছিল তারেক রহমানকে। বক্তৃতার ভাষাটা এরকম, আপা যে পথে গেছেন আপনি ওই পথে যাবেন, দিল্লি পাঠাই দিব। এটা 3 রকম হতে পারে। একটা হলো সাজানো, তারেক রহমান আগে থেকে বলছেন শফিক সাহেবদেরকে, তোমরা আমার বিরুদ্ধে বক্তৃতা দিতে হবে যাতে আমার অনমনীয় মনোভাব প্রকাশ পায়, আমি যে একটা অনমনীয় ভারত বিরোধী একটা লোক সেটা যেন প্রকাশ পায়, তোমাদের কথা যেন আমার শুনতে হয়, যে আমি যেন আমার কিছু বললে যেন আমি রেফার করতে হয়, দেখো ওরা আমার বিরুদ্ধে লাগছে। এটা একটা সাজানো ঘটনা, মানে প্ল্যান হইতে পারে। আরেকটা হইতে পারে যে জামাত এবং এনসি মনেই করছে যে তারেক রহমান ইন্ডিয়া ঘেঁষা হয়ে যেতে পারে, সেখান থেকে ঠেকানো। এটা হলো তাদের যে কোনোভাবে তারেক রহমান যেন ইন্ডিয়ার কোনো কথা না শুনে, এইটা একটা মাঠের থেকে একটা প্রতিরোধ তৈরি করা। একটা হলো প্ল্যান করা, তারেক রহমান এবং প্ল্যান করে, এটা মানে আমি 3টা কারণ আমি বলতে পারি। আরেকটা কারণ হতে পারে না, জামাত এবং এনসিপি তাদের সমর্থকদের কাছে বা অ্যান্টি ভারত সমর্থকদের কাছে প্রমাণ করার চেষ্টা করছে, ভাই বিএনপি কিন্তু অ্যান্টি ভারত না, আমরা এলাম আসল অ্যান্টি ভারত, আমাদের দলে আসো। এই যে 3টা কারণ, এই 3টা কারণে কোনটা যে মূল কারণ, এটা একমাত্র মৌলানা শফিক আর ওই যে কি বলে জঙ্গি নাহিদ এবং তারেক রহমানই বলতে পারেন, বা তাদের যারা এটার সাথে জড়িত আছে তারা বলতে পারে। তবে 3টা কারণ আমার কাছে মনে হয়। একটা হলো তারেক রহমান প্ল্যান করে বলছে যে আমার বিরুদ্ধে বলতে থাকবো যাতে আমি ভারতের চাপ মারতে পারি, কৈশা চাপ মারতে পারি, হ্যাঁ, কুস্তির খেলাতে আমি যেন ভারতের পেঁচায় ধরতে পারি ভালো মতো, এটার জন্য করছে। আর এটা হইতে পারে যে ওই যে কি বলে তাদের পলিটিক্যাল বেস তৈরি করার জন্য শফিক এবং এরা এটা করতে পারে, এরকম। আপনি ওখানে ইকো হচ্ছে মনে হয়, আমার কথা ইকো হয়। আচ্ছা, দেখি আপনি এখন কথা বলেন তো। এখন ঠিক আছে না, কিন্তু এখন আপনার কথা শোনা যায় না। আমি মাইক্রোফোন বন্ধ করবো, আপনি যখন কথা বলবেন তখন আর ইকো হবে না, ওই আপনারটা আইসা আবার রিফ্লেকশন হয়, তখন ইকো হয়। ওকে, তাহলে এখন কি দাঁড়ালো, বাংলাদেশ ভারত সম্পর্কর কি বরফ গলার কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা? না, বরফ তো গলেই আছে, আপনি এটা বরফ গলার বরফ গলে আছে। এখন ভারত তো মানে ইয়া দিয়ে আছে, মানে কি বলে না, বড় ভাই যে সুযোগ সুবিধা দেওয়ার কথা, এর জন্য তো ভারত অফার করে বসে আছে। এখন বাংলাদেশে অফারগুলো নিবে কিনা, এখন তো এখন বাংলাদেশে খুললে দেখে যেটা মনে হয়, বাড়ির সবচেয়ে অবাধ্য সন্তানের মতো অবস্থা বাংলাদেশ, যে আমরা কিছুই মানি না, সে সন্তান আছে না, কিছুই মানে না, একদম কিছু